হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউজ অ্যান্ড ফাংশন অফ ফাইনাইটস অ্যান্ড নন ফাইনাইটস। সো তোমরা ফাইনাইটস নন ফাইনাইটস সম্পর্কে তোমাদের মোটামুটি একটা নলেজ হয়তো আছে, তো আমরা আজকে সেটা আরেকটুকু ক্লিয়ার করব। এই ফাইনাইট এবং নন ফাইনাইট চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক কোশ্চেন এসছে, এবং বিশেষ করে WBCS প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন তোমরা যদি একটু ঘাটাঘাটি করো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলো, তাহলে দেখবে যে অনেক কোশ্চেন্স কিন্তু এই চ্যাপ্টার থেকে এসছে। তো যাই হোক, আমরা টপিকটা শুরু করি। তো টপিকটা শুরু করার আগে একটা কথা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে আমরা যদি ইংরেজি ভাষাটা শুদ্ধভাবে লিখতে, পড়তে বা বলতে চাই, তাহলে এই ফাইনাইটস এবং নন ফাইনাইটস এর ইউজ এবং ফাংশন সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকাটা খুব দরকার। যাই হোক, আমরা শুরু করি। আমি বোর্ডের উপরে দুটো সেন্টেন্স লিখছি, তোমরা সেন্টেন্সগুলো ভালো করে পড়ো এবং এখানে ভার্বের যে ইউজগুলো রয়েছে সেগুলো একটু জাজ করো। নাম্বার 1, the girl is beautiful to see. Number 2, I saw her dancing on the stage. এখন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে এই সেন্টেন্সগুলোতে কি কি ভার্ব ফর্ম ইউজ করা হয়েছে, জাজ করো তো। প্রথম সেন্টেন্সে দেখো এখানে দুটো ভার্ব ফর্ম আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে টু সি। দ্বিতীয় সেন্টেন্সটাতে দেখো এখানে দুটো ভার্ব ফর্ম আছে, একটা শ আর একটা হচ্ছে ড্যান্সিং। এখন আমরা যদি প্রথম সেন্টেন্সটা সঠিকভাবে জাজ করি, তাহলে দেখব যে এই যে দুটো ভার্ব ফর্ম আছে এর ইউজ বা ফাংশন একই রকম নয়। ইউজ এবং ফাংশনের কিছু ডিফারেন্স আছে। যেমন ধরো, যদি এই ভার্বটা না থাকে, দ্য গার্ল বিউটিফুল টু সি, সেন্টেন্সটার কোনো মিনিং আসছে না। যদি এই ভার্বটা না থাকে, আই হার ড্যান্সিং অন দ্য স্টেজ, সেন্টেন্সের কোনো মিনিং আসছে না। সো এই ভার্বগুলো সেন্টেন্সের সেন্স বা মিনিং কমপ্লিট করার জন্য এসেনশিয়াল। হোয়ারএজ যদি টু সি না থাকে, এখানে যদি আমরা স্টপ দিয়ে দিই, দ্য গার্ল ইজ বিউটিফুল, সেন্টেন্সের সেন্স বা মিনিং একদম ক্লিয়ার। সেকেন্ড সেন্টেন্সে দেখো যদি এই ড্যান্সিং না থাকে, এখানে আমরা স্টপ দিয়ে দিই, আই শ হার, সেন্টেন্সের সেন্স বা মিনিং একদম ক্লিয়ার। সো দিস ভার্ব টু সি অর dancing is not responsible to complete the sense or meaning of the sentence. আরেকটা জিনিস লক্ষ্য করো যে এই ভার্ব ফর্মগুলো these are regulated or restricted by the number and person of the subject or tense. যেমন ধরো এখানে দা গার্লের পরিবর্তে যদি আই থাকে, তাহলে এটা কি হবে? am হবে। যদি পাস্ট ফর্ম থাকে তাহলে was বা was হবে। So these verb forms are regulated or restricted by the number and person of the subject or tense. Okay, now clear your sense. The verb which is responsible to complete the sense or meaning of the sentence and which is regulated or restricted by the number and person of the subject or tense is called finite verb. And the verb which are not responsible to complete the sense or meaning of the sentence and which are not regulated or restricted by the number and person of the subject or tense is called non-finites. Now, আমরা এই non-finites এর ইউজ এবং ফাংশন সম্পর্কে একটু ক্লিয়ার ভাবে জানবো। ইংরেজিতে মোটামুটি 4 ধরনের non-finites আমরা ব্যবহার করি। সেগুলো কি কি? The first member of non-finite group is participle. Now what is participle? Participle হচ্ছে which has
the word which has both the sense of a verb and an adjective. That means double partial speech. Double partial speech মানে এই নয় যে কখনো ভার্ব কখনো অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ এবং ভার্বের দুটো পার্টস অফ স্পিচের ফোর্স একসাথে কাজ করে। পার্টিসিপল মূলত তিন ধরনের। এক নম্বর হচ্ছে এতে লিখো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব অ্যাডিং উইথ আইএনজি and functioning as an adjective is called present participle. So verb adding with ing, that means it has the force of verb, and functioning as an adjective, that means it has the force of adjective also. So it has both the force of a verb and an adjective. So the present participle is verb adding with ing and functioning as an adjective is called present participle. যেমন I saw a sleeping fox. এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এখানে ভার্ব কোনটা, পরিষ্কারভাবে ভার্ব হচ্ছে স, তাহলে স্লিপিংটা কি? From our nursery level you know it very well that sleep is verb, okay, and the word is formed by the verb adding with ing. স্লিপিং শব্দটা তৈরি হয়েছে স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে। কিসের ফাংশন করছে এটা? The word is used just to qualify the noun fox. What type of fox? That is sleeping fox. So the word is used as adjective. So it is the example of present participle. It has both the force of a verb and an adjective. Okay? Now the second member of non-finite, now number B, past participle. The verb adding with D, ed, n, en, t, etc. and functioning as an adjective is called past participle. Suppose I saw a tired man. It's a burnt house. Don't sit on the broken chair. Now that's the meaning of the sentence. In the first sentence, tired man. So what type of man? That is tired man. So the very word tired qualifying the noun man. So it is used as adjective. কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে টায়ারটা হচ্ছে verb. In the second sentence also, burnt house. So what type of house? Burnt house. So it's qualifying the noun house. So it is used as adjective, but we know it very well that it is verb. In the third sentence also, broken chair. So the very word broken qualifying the noun chair. So these are the examples of past participle. Once again I am telling you, participle means both the force of verb and adjective, and when it is formed by adding d, ed, n, ent, etc., then it is past participle. Now number C, perfect participle. Actually, when past participle is used with having, যখন আমরা past participle এর সাথে having যোগ করব, কখন যোগ করব? Just to indicate that the work has finished just now, যে কাজটা এই মাত্র শেষ হয়েছে এটা বোঝাবার জন্য যখন আমরা past participle এর সাথে having ব্যবহার করব, তখন সেই past participle প্লাস হ্যাভিং এই কনস্ট্রাকশনটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, দ্য সান হ্যাভিং সেট উই বিগান টু মুভ, মানে সূর্য যে মুহূর্তে অস্ত গেল সেই মুহূর্তে আমরা যাত্রা শুরু করেছিলাম। সূর্য যে মুহূর্তে অস্ত গেছে ঠিক সেই মুহূর্তে আমরা যাত্রা আরম্ভ করেছি। ঠিক এইটা বোঝাবার জন্য যে কাজটা জাস্ট ফিনিশ হয়েছে,
এইটা বোঝাবার জন্য আমরা পাস্ট পার্টিসিপেলের সাথে হ্যাভিং ব্যবহার করেছি। এই কনস্ট্রাকশনটাকে পাস্ট পার্টিসিপেল, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল, এই কনস্ট্রাকশনটা বলা হয় পারফেক্ট পার্টিসিপেল। সো পার্টিসিপেল সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার। ওয়ান্স এগেন আই এম টেলিং ইউ, পার্টিসিপেলস হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। ইট হ্যাজ বোথ দ্য ফোর্স অফ a verb and an adjective. Now come to the second member of non-finite group. Second member of non-finite group is gerund. Now what is gerund? In case of participle, it has both the force of a verb and an adjective. In case of gerund, it has both the force of a verb and a noun. So it is also double parts of speech. It has both the force of a verb and a noun. And the gerund is formed by the verb adding with ing only. Suppose reading is a good habit. Now come to understand the function of the word reading. The word is formed by the verb read adding with ing. Read এর সাথে ing যুক্ত হয়ে এই ওয়ার্ডটা ফর্ম হয়েছে। এখানে এটার ফাংশন কি? এর ফাংশন একটাই, সেটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে রিডিং। সো কোন ভার্বের সাবজেক্ট দ্যাট ইজ নাউন। সো একটা নাউনের ফাংশন কি কি? একটা নাউন, ইট মে বি সাবজেক্ট অফ এ ভার্ব, ইট মে বি অবজেক্ট অফ এ ভার্ব, ইট মে বি অবজেক্ট অফ এ প্রিপোজিশন, ইট মে বি নাউন ইন এ পজিশন। সো একটা নাউন যে জায়গায় ফাংশন করতে পারে, gerund ঠিক সেই জায়গায় সে একই রকম ফাংশন করতে পারে। সো we may call it equivalent to noun. Suppose I know dancing. So it is the object of the verb know. So here gerund is used as object. So it is the equivalent to noun. In case of participle, it is equivalent to adjective. Okay? Now the third member of non-finite group is verbal noun. Actually verbal noun is only a noun. I am giving you an example first. The reading of storybook is a good habit. যদি আমি জিজ্ঞাসা করি এখন যে ইজ ভার্বের সাবজেক্ট কে, ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? টোটালটাই হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, দ্য রিডিং অফ স্টোরি বুক। সো দ্য রিডিং অফ স্টোরি বুক, verb adding with ing, preceded by the and followed by of, and used as a single noun. So come to clear the definition. The verb adding with ing when preceded by the and followed by of and used as a single noun, then it is called verbal noun. So how it is used as single noun? Try to understand the sense or meaning of this subject. The reading of storybook. It is nothing but just the name of an habit. So কোনো কিছুর নাম বোঝালে নাউন, এখানে একটা হ্যাবিটের নাম বোঝাচ্ছে, so it is used as single noun. Clear to you? এখন আমরা যদি বিচার করি যে জিরান্ডের সাথে ভার্বাল নাউনের তফাৎটা কি? In case of gerund, it has both the force of a verb and a noun. But in case of verbal noun, it is noun only. It hasn't the force of verb. Okay? Now, the fourth member of non-finite group is infinitive. When verb is preceded by the preposition to and used as a non-finite, then it is called infinitive. For example,
the girl is beautiful to see. So to see is infinitive here. And for example, I went to Agra to see the Taj Mahal. So to see, this is non-finite. So this is infinitive. Clear to you? So once again I am telling you, তাহলে আমরা non-finites এর ফাংশন এবং ইউজ ক্লিয়ার বুঝতে পারলাম। তোমাদেরকে একটু বাংলায় ক্লিয়ার করে বলি non-finites ব্যাপারটা ঠিক কি। ধরো দেখা হচ্ছে একটা ভাব, আমরা চোখ দিয়ে দেখি। So what is verb? When an action is indicated, যখন আমি বলছি যে I see the girl, so an action is indicated, so it is finite verb. কিন্তু দেখা শব্দটাকে যদি আমি এইভাবে বলি, ঠিক আছে, যে ধরো বললাম যে মেয়েটি দেখিতে সুন্দরী, তার মানে কি এটা বোঝাচ্ছে যে আমি মেয়েটিকে দেখছি? নিশ্চয়ই না। সো বাংলা ভাষাতে যখন আমরা ক্রিয়াপদটাকে এরকম ভাবে ব্যবহার করি, আসিতে, যাইতে, করিতে, খাইতে, কিংবা আসিয়া, যাইয়া, করিয়া, খাইয়া ইত্যাদি, that is non-finite. So once again I am telling you, non-finites are verb in their appearance only, not in their function. Okay?